কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো রয়েছো। তো আজকে আবার নতুন একটি টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান প্রথম পত্র এর প্রথম অধ্যায়। চ্যাপ্টারটির নাম কোষ ও এর গঠন। কোষ ও এর গঠন। আজকে আমরা কোষ কি এটা জানব। কোষ কত প্রকার হতে পারে, কি কি রকমের হতে পারে, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, এদের গঠন সম্পর্কে একটু জানব। এই দুটো চিত্র পাশাপাশি রেখে এদের মধ্যে তুলনামূলক আলোচনা করব। এগুলো নিয়ে আমরা জানব। তো প্রথমে কোষ কি? আমরা সাধারণভাবে জানি যে জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলা হয়। যদি আরেকটু উন্নত সংজ্ঞা বলি, তাহলে মায়ার নামক একজন জীববিজ্ঞানী 1974 সালে একটি সংজ্ঞা দিয়েছিলেন। সংজ্ঞাটি আজও অধিকাংশ ব্যক্তিরই কাছে গ্রহণযোগ্য। সংজ্ঞাটি এইরকম যে এ সেল মে বি ডিফাইন্ড অ্যাজ এ ইউনিট অফ বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিস which surrounded by a permeable or semi-permeable membrane and capable of self-reproduction in a medium free or other living systems. তাহলে অর্ধবেদ্য এবং ভেদ্য পর্দা দ্বারা পরিবেষ্টিত পূর্বতন একক থেকে সৃষ্ট স্বপ্রজননক্ষম একটা সত্তা, সেটি হচ্ছে কোষ। সাধারণভাবে আমরা জানব জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলা হয়। তো কোষ বিভিন্ন রকম হতে পারে। যেমন উদ্ভিদ দেহে বিদ্যমান থাকলে উদ্ভিদ কোষ, প্রাণী দেহে থাকলে প্রাণী কোষ। যদি দেহের গঠন সৃষ্টি করে তাহলে সেটি দেহকোষ। যদি জনন কাজে ভূমিকা পালন করে তাহলে সেটি জনন কোষ। আবার যদি নিউক্লিয়াস সুগঠিত না হয় তাহলে সেটি আদিকোষ। আর যে কোষের নিউক্লিয়াস সুগঠিত, রাইবোজোম ছাড়াও বিভিন্ন কোষীয় অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি এগুলো থাকে, সেটি হচ্ছে প্রকৃত কোষ। এগুলো আমরা জানব। আর বৃহৎ একটি কোষ রয়েছে, উট পাখির ডিম। আমরা জানি আমাদের মানুষের দেহের নিউরন কোষ অত্যন্ত দীর্ঘ একটি কোষ রয়েছে। তাহলে যে ডিমগুলো, হাঁসের ডিম, মুরগির ডিম, এগুলো কিন্তু আসলে এক একটা কোষ। তাহলে এগুলো জানব। এর পরবর্তীতে আমরা পাশাপাশি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ এ দুটো রেখে একটু তুলনামূলক আলোচনা করব। তাহলে দেখো যে দুটো কোষ পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি। একটি প্ল্যান্ট সেল বা উদ্ভিদ কোষ, অপরটি অ্যানিম্যাল সেল বা প্রাণী কোষ। এখন প্ল্যান্ট সেল বা উদ্ভিদ কোষ এটাতে কি কি রয়েছে দেখো। রয়েছে তোমার সেল ওয়াল, মানে কোষ প্রাচীর। চারিদিক দিয়ে একটি সেলুলোজ নির্মিত শক্ত আবরণ রয়েছে, সেটি হচ্ছে কোষ প্রাচীর। তারপরে কি রয়েছে? সেল মেমব্রেন, অর্থাৎ কোষ প্রাচীরের নিচেই প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন রয়েছে। তারপরে কি রয়েছে? গলগি অ্যাপারটাস। এই যে এগুলো গলগি অ্যাপারটাস। আরও কি রয়েছে? ক্লোরোপ্লাস্ট, এই যে ক্লোরোপ্লাস্ট। তারপরে রয়েছে ভ্যাকিউল মেমব্রেন, যেটা টনোপ্লাস্ট বলা হয়। এটা কোষ গহ্বর। এই কোষ গহ্বরের যে আবরণ সেটা হচ্ছে টনোপ্লাস্ট বা ভ্যাকিউল মেমব্রেন। আরও কি রয়েছে? এই যে ক্রিস্টাল, এগুলো সঞ্চিত থাকতে পারে।
তারপরে রয়েছে মাইটোকন্ড্রিয়ন, হ্যাঁ, সিঙ্গুলার নাম্বারে মাইটোকন্ড্রিয়ান, প্লুরাল নাম্বারে মাইটোকন্ড্রিয়া। আর এগুলো সব সাইটোপ্লাজম, এগুলো সাইটোপ্লাজম। তারপরে যে অ্যামাইলোপ্লাস্ট, সঞ্চিত দানা এগুলো। তারপরে কোষ গহ্বর, সবচেয়ে বড় আকারের কোষ গহ্বর, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখো দুই ধরনের রয়েছে। এগুলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেগুলোর সাথে রাইবোজোম যুক্ত রয়েছে, আর এগুলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেগুলোর সাথে রাইবোজোম যুক্ত নেই। তারপরে যে মুক্ত রাইবোজোম, এইগুলো ছোট ছোট, এগুলো মুক্ত রাইবোজোম। আর এটা আগেই বলা হয়েছে গলগি বডি বা গলগি অ্যাপারটাস। তাহলে এইগুলো আমরা দেখতে পেলাম প্ল্যান্ট সেল বা উদ্ভিদ কোষে। এবারে আমরা দেখব অ্যানিম্যাল সেল বা প্রাণীকোষ। প্রাণীকোষে সর্ববাহিরে যে প্রোটিন লিপিড নির্মিত স্তর রয়েছে, দ্বিস্তরী একটা ঝিল্লি, সেটার নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন বা সাইটোপ্লাজমিক মেমব্রেন। এইটা প্লাজমা মেমব্রেন বা সাইটোপ্লাজমিক মেমব্রেন। এই প্লাজমা মেমব্রেনের কোথাও কোথাও পিনোসাইটিক ফোসকা থাকতে পারে। তারপরে কি রয়েছে মাইটোকন্ড্রিয়ন, সিঙ্গুলার নাম্বারে মাইটোকন্ড্রিয়ান, প্লুরাল নাম্বারে মাইটোকন্ড্রিয়া। আর কি রয়েছে গলগি অ্যাপারটাস, গলগি অ্যাপারটাস। তারপরে কি রয়েছে, যে নিউক্লিয়াস, নিউক্লিয়াস কিন্তু এখানেও রয়েছে। এই যে উদ্ভিদ কোষে নিউক্লিয়াস রয়েছে, সম্পূর্ণ এটা মিলে নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের মাঝে যে ছোট গোলাকার অংশ, এটি হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিওলাস। প্রাণীকোষেও সেই নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মাঝে ছোট যে গোলাকার, সেটা হচ্ছে নিউক্লিওলাস। তারপরে কি রয়েছে সেন্ট্রিওল, সেন্ট্রিওল ট্রিপলেটস, মাইক্রোটিবিউল যুক্ত সেন্ট্রিওল। আরও কি রয়েছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। রাইবোজোম রয়েছে মুক্ত। এখানেও দুই ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে, যার সাথে রাইবোজোম যুক্ত রয়েছে সেগুলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেগুলোতে যুক্ত নেই সেগুলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখানেও গলগি বডি বা গলগি অ্যাপারটাস রয়েছে, লাইসোসোম রয়েছে, এখানেও লাইসোসোম ছিল, পিনোসাইটিক ভেসিকেল আমরা আগেই বলেছি। এই নিয়ে প্রাণীকোষ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই উদ্ভিদ কোষ আর প্রাণীকোষের পার্থক্য কোথায় কোথায় দাঁড়ালো, প্ল্যান্ট সেল এবং অ্যানিম্যাল সেলের কোথায় কোথায় পার্থক্য রয়েছে। পার্থক্যগুলো খুঁজলে আমি পাবো, যেমন সেল ওয়াল বা কোষ প্রাচীর, এটা উদ্ভিদ কোষে রয়েছে, কিন্তু প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর নেই। তাহলে এটি একটি পার্থক্য পেলাম, যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকবে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকবে না। তারপরে দেখো এই যে ক্লোরোপ্লাস্ট, হ্যাঁ, ক্লোরোপ্লাস্ট এটা কিন্তু উদ্ভিদ কোষে রয়েছে ক্লোরোপ্লাস্ট, কিন্তু প্রাণী কোষে কিন্তু ক্লোরোপ্লাস্ট নেই। তারপরে কি রয়েছে কোষ গহ্বরটা দেখো উদ্ভিদ কোষে বড়, কিন্তু প্রাণী কোষে কোষ গহ্বর নেই, বা থাকলেও ক্ষুদ্র। কোষ গহ্বরের কথাটা আমরা বলবো যে উদ্ভিদ কোষে কোষ গহ্বর আছে বড়, কিন্তু প্রাণী কোষে কোষ গহ্বর নেই। এখানে একটি পার্থক্য দাঁড়িয়ে যাচ্ছে, কোষ গহ্বর বড় থাকার কারণে উদ্ভিদ কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসটি কোষের পরিধির দিকে থাকে, কিন্তু প্রাণী কোষে কিন্তু কোষ গহ্বর নেই, বা থাকলে ক্ষুদ্র ক্ষুদ্র। এই জন্য কিন্তু নিউক্লিয়াসটি একদম কেন্দ্রে রয়েছে, কোষের কেন্দ্রে রয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি প্রাণী কোষে সেন্ট্রিওল রয়েছে, সেন্ট্রোসোম রয়েছে, কিন্তু উদ্ভিদ কোষে সেন্ট্রিওল তথা সেন্ট্রোসোম নেই। এইরকম বেশ কিছু পার্থক্য আমরা দেখতে পাবো। যেমন উদ্ভিদ কোষ হলে স্টার্চ দানা সঞ্চিত থাকবে, কিন্তু প্রাণী কোষ হলে গ্লাইকোজেন বা এই ধরনের কিছু পদার্থ সঞ্চিত থাকবে। তাহলে এইগুলো দিয়ে আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের বেশ কিছু পার্থক্য নিজেরাই তুলে ধরতে পারবো চিত্র দেখে। আর অধিকাংশ অঙ্গাণুগুলো কিন্তু উদ্ভিদ কোষেরও রয়েছে, যেমন প্রাণী কোষেরও রয়েছে তেমন। যেমন মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, লাইসোসোম, নিউক্লিয়াস তো উভয়েরই রয়েছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেখানে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো কিন্তু উদ্ভিদ কোষ প্রাণী কোষ উভয়েরই রয়েছে। কিন্তু পার্থক্য আমরা যেগুলো জানলাম, এই পার্থক্যটা একটু খেয়াল করবো, এবং উদ্ভিদ কোষ প্রাণী কোষের পার্থক্যটা কিন্তু অবশ্যই গুরুত্ব সহকারে নেবা। এটা যে কোনোভাবে এক্সামে আসতেই পারে। তাহলে এই দুটো দেখে আমরা তুলনামূলক আলোচনাগুলো করলাম। এইবারে আমরা পরবর্তী অংশে আর কিছু আলোচনা রয়েছে নাকি একটু দেখে নেব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে কি জানলাম, কোষ কি, কোষ কত প্রকার, কি
উদ্ভিদ কোষ প্রাণী কোষের গঠন দেখলাম চিত্রে, উদ্ভিদ কোষ প্রাণী কোষের পার্থক্য জানলাম, এটি মোস্ট ইম্পর্টেন্ট বলেছি। উদ্ভিদ কোষ প্রাণী কোষের মধ্যে কী কী কোষীয় অঙ্গাণু এবং সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বিদ্যমান রয়েছে সেগুলো আমরা দেখলাম। কী কী সাইটোপ্লাজমীয় অঙ্গাণু রয়েছে দেখলাম, সেখানে উদ্ভিদ কোষ হলে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম ইত্যাদি। প্রাণী কোষ হলে দেখলাম মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেন্ট্রিওল, মাইক্রোটিবিউলস ইত্যাদি। আর পার্থক্যে বেশ কিছু আলোচনা আমরা করেছি। তাহলে কোষ ও এর গঠন এই চ্যাপ্টার আমরা শুরু করে এর প্রাথমিক আলোচনাগুলো আমরা এইটুকুতে সীমাবদ্ধ রাখলাম। এর পরবর্তী ক্লাসে আমরা আরেকটি নতুন টপিক নিয়ে, এই অধ্যায়েরই নতুন একটি টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তো সেই পর্যন্ত তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।